আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল, রাষ্ট্রপক্ষের সন্তোষ প্রকাশ। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত। দুই মন্ত্রীকে আগামী 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। রাজধানীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণে দৃঢ়তা হারাচ্ছে গাছ। সামান্য ঝড়ে উপড়ে পড়ে ঘটছে জীবনহানি। সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাই দায়ী বলছেন পরিকল্পনাবিদরা। মোবাইল ফোনে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। সিম নিবন্ধন ও সচেতন হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলছে পুলিশ। এবং নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ আয়োজন, মোমবাতি প্রজ্বলন, সমতার জন্য অঙ্গীকার। সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল রেখেছে আদালত। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে উভয় পক্ষের শুনানি শেষে গত 24 ফেব্রুয়ারি রায়ের এই দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 2 নভেম্বর আলবদর নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় তার বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে 10টি প্রমাণিত হয়। এই রায়ে বিরুদ্ধে ওই বছরের 30 নভেম্বর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন কাশেম আলী। এদিকে রায়কে কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এলাকায় আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমাদের নেতা মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড সেটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রয়েছে। তো এখানে আপনাকে জানাই যে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে মোট 14টি অভিযোগ আনা হয়েছিল এবং 14টি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে 10টি অভিযোগ। দর্শক রামিম, এই মুহূর্তে আমি জেনেছি যে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে কথা বলছেন। তো আমরা এখন সরাসরি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চলে যাচ্ছি তার বক্তব্য শুনতে। এবং আটকে রাখা সেই চার্জ 7 বছর সাজা দেওয়া হয়েছিল, সেটা বহাল রাখা আছে। 20 বছর সাজা দেওয়া হয়েছিল, সেটা বহাল রাখা আছে। 3 নম্বর চার্জ ছিল জাহাঙ্গীর আলম চৌধুরী নামে একজনকে অপহরণ এবং অত্যাচার করা। সেই চার্জে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেটাও বহাল আছে। 4 নম্বর চার্জ ছিল শফিউদ্দিন খান নামক এক লোককে অপহরণ এবং তাকে নির্যাতন করা। সেই চার্জ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই চার্জ থেকে উনি খালাস পেয়েছেন। 6 নম্বর চার্জ ছিল হারুনুর রশিদ খান নামে একজনকে নির্যাতন করা, অপহরণ করা এবং তাকে বন্দি করে রাখা। এই চার্জ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই চার্জের সাজা দিয়েছিল ট্রাইব্যুনাল 7 বছর। 7 নম্বর চার্জ ছিল সানাউল্লাহ চৌধুরী নামে এক লোককে অপহরণ করা, নির্যাতন করা এবং আটকে রাখা। এই চার্জে তাকে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এইটাও এই আপিল বিভাগ বহাল রেখেছেন। 9 নম্বর চার্জ ছিল বেশ কয়েকজন ব্যক্তি, যথা মোহাম্মদ ওসমান, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, সরওয়ার উদ্দিন, গোলাম কিবরিয়া এবং গোলাম রহমান নামে কতিপয় লোকজনকে তাদেরকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা এবং নির্যাতন করা। এই চার্জে তাকে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল, এটাও বহাল আছে। 10 নম্বর চার্জ ছিল জাকারিয়া, সালাউদ্দিন, ইস্কান্দার এবং নাজিমুদ্দিন নামে ব্যক্তিদেরকে অপহরণ করা, নির্যাতন করা এবং আটকে রাখা। এই চার্জে তাকে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল, এটাও আপিল বিভাগ বহাল রেখেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্জ ছিল চার্জ নম্বর 11। সেটা হলো কিশোর মুক্তিযোদ্ধা জসিমউদ্দিনকে অপহরণ এবং তাকে সেই সময়কার ডালিম হোটেল নামক একটা হোটেলে, যেটা নাকি ছিল টর্চার ক্যাম্প, নির্যাতন কেন্দ্র আলবদরদের, চট্টগ্রামে অবস্থিত আন্দরকিল্লায়, সেখানে তাকে আটকে রেখে
অমানসিক নির্যাতন করে তাকে মেরে ফেলা এবং তার লাশ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া। এই চার্জে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং আপিল বিভাগও এই চার্জের যে দণ্ড সেটাকে বহাল রেখেছেন। চার্জ নাম্বার 12-তে ছিল আপনার রঞ্জিত দাস এবং টুন্টু সেন নামে দুই ব্যক্তিকে অপহরণ করে এনে এই ডালিম হোটেলে নির্যাতন করে তাদেরকে মেরে ফেলে তাদের লাশ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া। এই চার্জ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং খালাস দেওয়া হয়েছে। এবং শেষ চার্জ 14 নম্বর চার্জ, এটা ছিল নাসিরউদ্দিন চৌধুরী নামে এক লোককে নির্যাতন করা, আটকে রাখা ইত্যাদি। এই চার্জে তাকে 10 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছিল ট্রাইব্যুনাল, এটাও আপিল বিভাগ বহাল রেখেছে। কাজেই যুদ্ধাপরাধী মীর কাশেম আলী, তার যে 2টা চার্জের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার ভিতরে একটি চার্জের মৃত্যুদণ্ড আমাদের দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ আজকে বহাল রেখেছেন। অর্থাৎ যুদ্ধাপরাধী মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত যে করা হয়েছিল সেটা বহাল রাখা হলো। স্যার, আজকে প্রথমেই আপিল বিভাগের ফুল বেঞ্চ আজকে বসেছিলেন এবং সেইখানে দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন, যেটা স্যার যদি আমাদেরকে আজকে যদিও 5 জন জজের বসার কথা ছিল রায় দেওয়ার জন্য, কিন্তু আমরা প্রথমে আদালতে গিয়ে দেখলাম সব কজন বিচারপতির জন্য আসন ঠিক করা আছে এবং আমাদের একটা সাপ্লিমেন্টারি লিস্ট করা হয়েছে এবং সেই লিস্টে প্রথমে ওনারা উঠে এই আপনার প্রধান বিচারপতি ও অন্যান্য সমস্ত বিচারপতিদের সাথে নিয়ে একটি 2 জন মন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প্ট রুল ইস্যু করেছেন, জনাব কামরুল ইসলাম এবং আকামা মোজাম্মেল হক। তারা যে একটি সংস্থার মিটিংয়ে গিয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে আদালত খুবই মর্মাহত এবং এটা আদালত অবমাননা এবং বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ বর্ণনা করে তারা তাদের উপরে রুল ইস্যু করেছেন এবং সশরীরে তাদের 15ই মার্চে আদালতে হাজির হতে বলেছেন এবং তাদের উপর কারণ দর্শানোর নোটিশ, কারণ দর্শাতে হবে তাদেরকে 14ই মার্চের ভিতরে এবং 15 তারিখে সশরীরে আদালতে উপস্থিত তাদের থাকতে বলা হয়েছে। রুলের টার্ম তো আপনার আদালত অবমাননার রুল যা হয় তাদের বক্তব্য জন্য কেন তাদেরকে আদালত অবমাননার দায়ে দণ্ডিত করা হবে না এই মর্মে কারণ দর্শানোর এটা ঠিক আমি বলতে পারবো না, একটা হাবিবুল্লাহ খান নামে এক মন্ত্রী ছিলেন, তার ব্যাপারে বোধহয় কিছু কন্টেম্প্ট রুল ইস্যু হয়েছিল, কিন্তু সেটা কনটেক্সটে কি আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। এটা একটা বিষয় যে এই বিষয়টা সরকার এবং বিচার বিভাগের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি না, প্রধানমন্ত্রী তো প্রথমেই বলে দিয়েছেন যে এটা সরকারের বক্তব্য না। আরেকটি কথা, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি একটা ভাব দেখাচ্ছেন যে যুদ্ধাপরাধী বিচারটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের এই ধারণা ভ্রান্ত। যুদ্ধাপরাধীর বিচার কোনোদিনই শুরু হতো না যদি এই সরকার ক্ষমতায় না আসতেন এবং জননেত্রী শেখ হাসিনা যদি এই ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়ে না এগোতেন। কাজেই অন্য কারো অনেকেই দাবি করেছে, আমরাও দাবি করেছি, কিন্তু এটা নির্বাহী বিভাগে যদি উপযুক্ত লোক না থাকে এবং এরকম নেতৃত্ব না থাকে তাহলে অনেক আপনার অন্যায় বিচার হয় না। এবং এই বিচার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি রাজনৈতিক সিদ্ধান্ত, এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছিল, নির্বাচনের আগে এটা ম্যানিফেস্টো ছিল। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দৃঢ় মনোভাব এবং তার যে দৃঢ় সংকল্প নিয়ে উনি এই ব্যাপারে এগোচ্ছেন, সেটা না হলে এগুলো বিচার কিন্তু হতো না। এটা সমস্ত সংস্থাগুলোর মনে রাখা উচিত, যারা নানা রকম মিটিং করেন, নানা রকম আদালত সম্বন্ধে বক্তব্য রাখেন, তাদের এটা সবসময় মনে রাখা উচিত যে এটা
এটি রাজনৈতিক সিদ্ধান্ত বিচার হচ্ছে, এবং এই বিচারের যে আপনার প্রাণ কেন্দ্র, যিনি সবচেয়ে বড় ইন্সপায়ার দিচ্ছেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সবাইকে সাহায্য করছেন, আমাদের সাহায্য করছেন, সেটা হলো জননেত্রী শেখ হাসিনা। স্যার, এইসব বক্তব্যের কারণেই মানুষের মধ্যেও নানা রকম সংশয় তৈরি হয়েছিল যে আসলে শেষ পর্যন্ত রায় কি হয়, এবং সেই রায়ে আজকে মৃত্যুদণ্ড বহাল থাকলো। আপনার প্রতিক্রিয়া জানতে চাই আইনজীবী হিসেবে। আমি প্রত্যাশিত ফল পেয়েছি, এবং যুদ্ধাপরাধী যারা সেই সময়ে ইসলামী ছাত্র সংঘের সারা পাকিস্তানের নেতা ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি দণ্ডিত হয়েছেন। পূর্ব পাকিস্তানের সভাপতি ছিলেন আলী হাসান মুজাহিদ, তিনি দণ্ডিত হয়েছেন, এবং আলী হাসান মুজাহিদের সাথে আপনার এই মীর কাশেম আলী, তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল আলবদর নেতা, তিনি আজকে দণ্ডিত হলেন। কাজী উনি দণ্ডিত না হলে এই যে অপরাধের ধারাবাহিকতাটা এটা ক্ষুণ্ণ হতো, এবং আদালত সঠিকভাবেই তাকে আজকে দোষী সাব্যস্ত করেছেন। স্যার, আরেকটা বিষয়, যে সাপ্লিমেন্টের যে কজ লিস্টটা বেরোছিল, এটা নিয়ে আপনি মনে হয় প্রশ্ন তুলেছিলেন প্রথম, যে মীর কাসেম আলীর রায় আজকে হবে কিনা। না, এটা আদালতেরই দৃষ্টিগোচর হয়েছে। এটা আদালতের কর্মচারীরা লিস্ট প্রিপেয়ার করতে গিয়ে যখন তাদের সাপ্লিমেন্টারি লিস্ট করতে বলা হলো যে তারা কন্টেম্প্ট রুলে একটা অর্ডার দেবেন, তখন তারা ভুলে এই রায়টাকে আর ইনক্লুড করে নাই। পরে সেটাকেও তালিকাবদ্ধ করা হয় এবং অবশেষে রায় দেওয়া হয়। এই মামলার শুনানিকালে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার যে গাফিলতির বিষয়গুলো উঠে এসেছিল, আপনি কি মনে করছেন যে ওই জিনিসগুলো যদি না থাকতো আজকে যে অ্যাকুইটালগুলো হলো, সেই জিনিসগুলো কি তাহলে আর হতো না, বা এরকম কিছু মনে করছেন? এটা রায়টা, বিস্তারিত রায় না পাওয়া পর্যন্ত আমি বলতে পারছি না যে কি যুক্তিতে এগুলোকে মানে তাকে অ্যাকুইটাল বা মুক্তি দেওয়া হয়েছে। স্যার, আপনি এর আগে পরে অনেকবারই বলেছেন, তারপরে আজ বলছি যে যেহেতু জসিম হত্যার দায়ে ট্রাইব্যুনালও মীর কাসেমকে ফাঁসি দিয়েছিল এবং আপিল বিভাগ দিয়েছে, তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায় হয়েছে বলে বলেছেন। আপনি এই কথাটা যদি আজকে বলতেন যে হ্যালো আসসালাম, আমি ফোন করেছিলাম। আমরা এতক্ষণ অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনছিলাম। মীর কাসেম আলীর আপিলের রায় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন যুদ্ধাপরাধীদের মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা কাজী রোজি, তার সঙ্গে সরাসরি আলোচনা চলে যাচ্ছে। আপনার প্রথমে জানতে চাবো যে এই আলবদর নেতা মীর কাসেম আলীর আপিলের রায় সেটি বহাল রাখলো আদালত, তো সে বিষয়টিতে নিয়ে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার প্রতিক্রিয়াটা কি, এবং সকল মুক্তিযোদ্ধার প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনার কাছ থেকে পাবো, সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্নটা এবং প্রাসঙ্গিক প্রশ্ন, এবং এখনকার জন্য একেবারে একান্ত প্রশ্ন আমাদের। আমরা যে প্রশ্নটার মধ্যে মুখোমুখি হয়েছে সেটার রায়টা একটু আগে গোটা দেশবাসী কিন্তু জেনে গেছে। সেই রায় বহাল আছে, যে রায় ফাঁসির কথা আছে। সেই ফাঁসির রায় যদি আজকে থেকে থাকে, এবং তার মধ্যে থেকে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি, সকল মুক্তিযোদ্ধা কেন, সকল মানে বাংলাদেশ এটার মধ্যে এক হয়ে আছে। কিছু সংখ্যক তো থাকবেই অন্যরকম, তাদের কথাও আলাদা থাকবে, কিন্তু আইন একটা আলাদা কাঠামো, আইন একটা আলাদা অভিজ্ঞতা। আইনের কথায় আমরা যদি বিশ্লেষণে যাই, আমরা যদি তা নিয়ে তর্ক বিতর্কে যাই, তাহলে সেটা আমাদের মোটেই ঠিক হবে না। আইন আইনের জায়গায় থাকবেন, তিনি কার্যকরী করবেন, তিনি সময় বেঁধে দেবেন, তার সময়কে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের সহনশীলতা দিয়ে, আমাদের ধৈর্য দিয়ে। আমাদের ধৈর্য সহনশীলতা না থাকলে আমরা কিন্তু এ কাজে আসতে পারতাম না। যা ৪৫ বছর পরে এখন যেটা পেয়েছি, কিংবা ৪২ বছরের সময় যখন ট্রাইব্যুনাল হয়েছে, তখনই তো আমি ২০১২ সালে সাক্ষী দিয়েছিলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে। সেই সাক্ষী যখন দিয়েছিলাম তখন বুঝেছিলাম বাংলাদেশ একটা অন্যরকম অর্জনের কাছে আছে, বাংলাদেশ একটা অন্যরকম উন্নয়নের কাছে আছে। সেই উন্নয়ন, সেই অগ্রগতি, সেই অর্জনটাকে আমরা ধরে নিয়ে এখন ২০১৬ সালে এসেছি। আমরা কাদের মোল্লার ফাঁসি দেখেছি, আমরা কামারুজ্জামানের ফাঁসি দেখেছি, আমরা সাকা চৌধুরীর ফাঁসি দেখেছি, আমরা মুজাহিদের ফাঁসি দেখেছি, এবং আরো অনেক 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 ফাঁসি। এই প্রসঙ্গে একটু আপা আপনার কাছে একটু জানতে চাই যে একের পর এক কিন্তু আমরা দেখছি যে সর্বোচ্চ শাস্তির যেই রায় সেটি আসছে, তবে আমরা কিন্তু তার আগে যে এই সময়টির কথা বলছেন তখন কিন্তু আমরা দেখেছিলাম যে একটি দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে, এবং সে সময় বিলম্বটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছিল। তো এই মুহূর্তে আসলে সে বিষয়ে আপনার
মন্তব্যটা কি বা প্রতিক্রিয়াটা কি, এখন যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা স্বচ্ছ প্রক্রিয়ায় এগোচ্ছে কিনা এবং সবকিছু মিলিয়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে কিনা? অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দিয়েই আমরা এগোচ্ছি। আইন তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে। আইনকে নিয়ে আমি আইনের প্রতি দারুণভাবে শ্রদ্ধাশীল, আইনের প্রতি বিশ্বস্ত, কারণ আইনের পেছনে থাকে একটা সততা, একটা সত্যতা, একটা আন্তরিকতা। এগুলো থাকে বলেই কিন্তু আইন আজকে এই কাঠামোতে এসে দাঁড়িয়েছে। আইন তার নিজের কথা বলছেন অ্যাটর্নি জেনারেল, বলছেন অন্যান্যরা, যারা যা কথা বলার, আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত আইনের কাছে নিজেকে বলছেন যে আমাদের সময় দিতে হয়। এই সময়টা আমরা দিয়েছি জন্যেই আজকে আন্তর্জাতিক বিচার কাজে আমরা গেছি, এবং সেই বিচার কার্যে একের পর এক যেটা আমি বলতে চাচ্ছিলাম, যেন মনে হচ্ছে এক একটা রায়ের পরে, এক একটা আদেশ কার্যকরী হওয়ার পরে আকাশে বাতাসে কি আনন্দ বয়ে যাচ্ছে, যেন অসংখ্য বেলুনের সমস্ত ভালোবাসাটা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে গোটা বাংলাদেশে। পাহাড় থেকে ঝর্ণা নামলে যেরকম একটা আনন্দ আসে, সেই রকম আনন্দের আতিশয্যে আমরা আছি। এবং সেই জন্যই এই কথাটাই একটা কথা বলবো আপনাকে, সেটা হলো তবু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হয়, তবু আমাদের আরেকটু এগিয়ে যেতে হয়। কত আপিল থাকে, কত শুনানি থাকে, কত রকম কিছু থাকে, এবং রিভিউ একটা ব্যাপার থাকে। এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যখন আমরা সেই পর্যায়ে একেবারে শেষ রায়ের সময়টা যখন আসে, তখন কিন্তু আমাদের মধ্যে যেটা হয় সেটা হলো সেই শহীদেরা যাদেরকে ওরা মেরেছে, সেই মানুষেরা যাদের কাজ নেই, সেই তাদের আত্মীয় স্বজনরা যারা বেঁচে আছেন, ওদের হৃদয়ের মধ্যে যে সামান্য হলেও অনেক বেশি সমস্ত দোষ ত্রুটিগুলোর ঊর্ধ্বে উঠে তারা সেই আলিঙ্গন করছে সেই ফাঁসির মর্যাদাটাকে। আমরা সেই ফাঁসির মর্যাদাটার মুখোমুখি আছি, এবং আমি মনে করি আজকের এই রায় সমস্ত বাংলাদেশকে অন্যরকম টলে দিয়েছে, অন্যরকম টালমাটাল করে দিয়েছে। তারা বলছে আর কতদিন না, যদি তা না হয়, যদি এমন হয় খুব দ্রুত এটা কার্যকরী হবে, তাহলে তারা সেই দ্রুত স্বস্তিটা পাবেন। শহীদেরা স্বস্তি পাবেন, শান্তি পাবেন, যারা বেঁচে আছেন সেই পর্যায়ে তারাও স্বস্তি পাবেন, তারাও শান্তি পাবেন। এই রায়ের আগে, অর্থাৎ মীর কাসেম আলীর যে আজকে যে রায় হলো, তার আগে এই রায় নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে, এবং আমরা দেখেছি যে বিচার বিভাগ এবং তাদের বিপক্ষে আমরা দেখেছি যে কয়েকজন মন্ত্রী তারাও কথা বলেছেন। তো সবকিছু মিলিয়ে যে একটা ধোঁয়াশার মতো একটা তৈরি হয়েছিল। তো আজকে যেই রায়টা হয়ে গেল, এবং এটা নিয়েও একটা আশঙ্কার মতো কাজ করছিল, এবং আমরা সকালবেলা থেকেও দেখেছি যে যেটি একটা দাপ্তরিক জটিলতার কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। তো আপনাদের মনে আসলে কি কোনো শঙ্কা তৈরি হয়েছিল কিনা যে এই রায় নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে বা ধোঁয়াশা তৈরি হতে পারে? প্রতিনিয়তই তো আমরা আতঙ্কিত ছিলাম, এটা সত্যি কথা। কারণ আমাদের যে আসল কথাটা সেটা দেবেন সেই উচ্চতর আদালত থেকে আসবে, সেটা সেই আদালত থেকে না আসা পর্যন্ত তো একটা আশঙ্কা থেকেই যায়। কারণ কখনো কখনো আমরা দেখেছি আইনকে ভালোবেসে আইনের কাছে নিজেদেরকে সোপর্দ করে চুপ থাকতে হয়, কথা বলতে হয় না। যে কথাটা আপনি একটু আগে বললেন, আমাদের মন্ত্রীরা কিছুটা ধোঁয়াশা করে ফেলেছেন বলে বলছেন আপনি বা জনগণ। আমি একটা কথা বলবো, আইনকে নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ আমাদের থাকা উচিত না। আইনের গতিতে চলা উচিত, তার পথ নিজেরা করে নেওয়া উচিত। যারা বিচারক থাকেন তারাও জানেন, তারা অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি দক্ষতা তাদের আছে জন্যে তারা এই জায়গাতে আছেন। এবং ওখান থেকে মতামত প্রকাশ করা আর আমার মতামত প্রকাশ করা তো এক না, আমার ইচ্ছে আর তার ইচ্ছে সবটা মিলিয়েও এক না। তাদের নির্ধারিত পন্থায় তারা যখন এগোন, বিশ্বস্ততার সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে, যেটা আমি মনে করি আইনের প্রাথমিক শর্ত। আইনের একটা কাঠামো আলাদা, আইনের একটা ভূমিকা আলাদা, বিশ্লেষণটা আলাদা। সেই সব জায়গায় আইনকে নিয়ে বিতর্ক করা, আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকা, এটা বোধহয় ঠিক না। আমি মনে করি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলেই, সময় দিলেই, সহিষ্ণুতা আনলেই আমরা একটা ভালো ফল পেতে পারি। কিছুক্ষণ আগে অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে বিভিন্ন মহল এবং বিভিন্ন সংগঠন এই যুদ্ধাপরাধের যেই রায়গুলো হচ্ছে, বিচারগুলো হচ্ছে, সেটার ক্রেডিট নিতে যাচ্ছেন, তাদের কারণে হয়েছে, এরকম নানা কথা বা এরকম একটা মনোভাব তারা প্রকাশ করছেন। কিন্তু তিনি বলছেন যে এই পুরো কৃতিত্বটা বর্তমান সরকারের। সে বিষয়ে আপনার মতামতটা কি? আমি একেবারেই তার সঙ্গে একমত।
আমি মনে করি যারা যেখান থেকে কাজগুলো করেছেন তারা এগিয়ে দিয়েছেন, এটা কথাটা অস্বীকার করব না, তাদেরও কিছু ভূমিকা থাকে, তারা এগিয়ে দেন। কিন্তু ওই যে বললাম আমি যে নাকি মাথার উপরে থাকেন, যার দ্বারা এগুলো হয়, তাকে আমরা সর্বোচ্চ অধিকার দিয়েছি। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে ভূমিকাটা নিয়েছেন, কিংবা কিছুদিন কয়েক বছর ধরে তার যে লৌহ মানবের মতো তার যে দৃঢ়তা, বিভিন্ন মহল থেকে আমরা দেখেছি যে নানা সময় চাপ এসেছে। একেবারে সত্যি কথা বলেছেন আপনি। এই চাপটাকে তিনি ওভারলুক করেছেন, অস্বীকার করেছেন, এই অন্যভাবে দেখে তিনি তার দৃঢ়তায়, তার ভীষণভাবে তার অবিচল থাকার যে ব্যাপারটা, সেটাতে তিনি অবিচলই থেকেছেন। তা না হলে যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলাদেশে হতো না। তিনি না, এই সরকার না থাকলে, তিনি না থাকলে, তার দৃঢ়তা না থাকলে কখনোই হতে পারতো না। আমি বিশ্বাস করি সেটা। প্রত্যেকটার পেছনে তার যে চাপ থাকে, অন্যরকম চাপ, বাইরের চাপ, ভেতরের চাপ, আর অন্যরকম চাপ, সব চাপকে অস্বীকার করেই কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন বলেই আইন তাকে এই ধরনের একটা জায়গায় পৌঁছে দিতে পেরেছে। সেই আইন তার নিজস্ব কাজ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী তার নিজস্ব দায়িত্ব পালনের মাধ্যমে দুটা দেশবাসীকে উপহার দিচ্ছেন এই ধরনের স্বস্তিপূর্ণ, শান্তিপূর্ণ আবেদনগুলোকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মুক্তিযোদ্ধা কাজী রোজির সঙ্গে, তার সাথে কথা বলছিলাম যেই যুদ্ধাপরাধীদের রায় এবং সেই রায় কার্যকরের বিভিন্ন বিষয় এবং তার পেছনের বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলছিলাম। সময় সংবাদে আরও থাকছে। জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের রায় নিয়ে গত কয়েকদিন ধরে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিভিন্ন মন্তব্যকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ বলে জানিয়েছেন উচ্চ আদালত। এতে আদালত স্তম্ভিত হয়েছে বলে জানানো হয়। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ আদালতের এই পর্যবেক্ষণের কথা জানান। সুপ্রিম কোর্টে কাশেম আলীর আপিলের রায় ঘোষণার আগে আরও জানানো হয়, খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আগামী 15 মার্চ সকাল 9টায় আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত 2-3 দিন ধরে মন্ত্রিসভার ওই 2 সদস্যের বিভিন্ন বক্তব্য উচ্চ আদালতের বিচারপতিরা স্তম্ভিত হয়েছেন উল্লেখ করে আদালত তাদের হাজির হয়ে এর জবাব দিতে বলেছেন। সময় সংবাদে আরো থাকছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগে প্রচারণা এখন তুঙ্গে। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রেনেড হামলা, দুস্থদের টাকা আত্মসাৎ মামলার আসামিদের নির্বাচিত করা হয়েছে বিএনপির শীর্ষ পদগুলোতে। এটি নাটক ছাড়া আর কিছুই নয়। গতকাল বিকেলে 7 মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছিলেন। ঐতিহাসিক যে মাঠ থেকে ডাক আসে স্বাধীনতার, সে মাঠেই আওয়ামী লীগের এই জনসভা। ৭১-এর ৭ মার্চ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া অবিনাশী ভাষণের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ নেতারা। প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে যখন এই ভাষণ স্বীকৃত, তখন স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমান, এরশাদ আর খালেদা জিয়া এই ভাষণ নিষিদ্ধ করার পায়তারা চালিয়েছিলেন। আমরা দেখলাম শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে দেশের চলমান রাজনৈতিক ঘটনা প্রবাহের বিশ্লেষণ। বলেন, কাউন্সিলের নামে বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা বসেছেন, তারা জনগণকে কিছুই দিতে পারবেন না। বিএনপির চেয়ারপারসন আর ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হলো, নাটকটা ভালোই করেছে। একজন এতিমখানা অর্থ আত্মসাৎ করার মামলার আসামি, আর একজন তো 21 আগস্ট গ্রেনেড হামলা, মানি লন্ডারিং, দুর্নীতি দায়ে পলাতক আসামি। সেই পলাতক আসামির নাম কিন্তু ইন্টারপোলে। এরা জনগণকে কি দেবে? প্রধানমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের জবাব বেগম জিয়াকে জনগণের সামনে দিতেই হবে। এদেশ আজকে যে এগিয়ে যাচ্ছে, এটাই তার সহ্য হচ্ছে না। কারণ তার আত্মা তো পড়ে থাকে তার পেয়ারে পাকিস্তানে। তা আমাদের এত যন্ত্রণা দেওয়া কেন? তার সেই প্রিয় ভূমিতে চলে গেলেই হয়, আমাদের দেশের মানুষকে রেহাই দিলেই হয়। শেখ হাসিনা বলেন, যত বাধাই আসুক, যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
1100 শব্দে কিংবা 18 মিনিট সময়ে 71-এর 7ই মার্চ বাঙালির জন্য যে অমর মহাকাব্য রচনা করেছিলেন জাতির জনক, সে পথ ধরেই এগিয়ে চলেছে আজকের বাংলাদেশ, এগিয়ে যাবে আগামী দিনেও, এমন প্রত্যয়ের কথাই জনসভায় জানালেন আওয়ামী লীগ নেতারা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 150 বছর আগে নারীর অধিকার আদায়ে যে কণ্ঠ উচ্চারিত হয়েছিল তার আবেদন আজও ফুরিয়ে যায়নি। তাই আধার ভাঙার শপথ নিয়ে দিবসটির প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হয় এই কর্মসূচি। প্রজ্বলিত শিখায় অধিকার আদায়ে নতুন করে শপথ। 8 মার্চ নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শত মোমবাতি হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মীরা। নারী নির্যাতন বন্ধে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার আদায়ের ঘটনা পরম্পরা স্মরণ করে বলেন, সমাজের সম অধিকার আদায়ের দাবিটি আজও উপেক্ষিত। নারীর জীবনে যে আধারের বাস্তবতা আছে এবং যেই অমূলক জুজুর ভয় দেখানো হয় তাকে অন্ধকারের, সব কিছু ছাপিয়ে আলোর ঠিকানায় আমরা অবশ্যই নিজেদেরকে ধাবিত করব। আধার ভাঙার শপথ নিয়ে অনুষ্ঠানে নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আওয়াজ তুলে ধরার আহ্বান জানান বক্তারা। এ সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জানান, 2030 সালের মধ্যে নারী পুরুষের সমতা আনতে কাজ করে যাচ্ছে সরকার। আজকে কিন্তু আমরা চলার পথে পা দিয়েছি, যেই পথের শেষটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আলোকে অন্ধকারকে সরিয়ে আমরা আলোর দিকে যাচ্ছি। আমাদের লক্ষ্য 2030-এর মধ্যে আমরা নারী পুরুষের সমতা দেখতে চাই। নারী পুরুষের অঙ্গীকারে গড়ে তুলি সমতার বিশ্ব প্রতিবাদে এবছর অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ইজাদ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। ভালো দাম পেতে বিভিন্ন পরামর্শ কৃষি বিভাগের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। জীবন বাঁচায় যে গাছ, সেই গাছই এখন মৃত্যুর কারণ। রাজধানীতে সামান্য ঝড় বৃষ্টিতেই উপড়ে পড়ছে গাছ, যে কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, মহানগরীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণের কারণেই গাছগুলো তাদের দৃঢ়তা হারাচ্ছে এবং বিপজ্জনক হয়ে উঠছে। আর এর জন্য নগর উন্নয়নে কর্মরত সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাকেই দায়ী করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। কংক্রিটে ঘেরা গাছটি হঠাৎই উপড়ে পড়ল রিকশার ওপর, আর এতেই অকালে ঝরে গেল মেধাবী একটি প্রাণ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে গাছ চাপা পড়ে মারা যান দেশের স্বনামধন্য চলচ্চিত্রকার, চিত্রশিল্পী ও লেখক খালিদ মাহমুদ মিঠু। গুণী এই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্রাঙ্গনে, কিন্তু এই মৃত্যুর দায় কার? প্রায় 2 কোটি মানুষের মেগাসিটিতে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। বড় বড় দালান কোঠার পাশাপাশি রয়েছে ফুটপাত ও ড্রেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, স্থাপনা নির্মাণের সময় গাছের দৃঢ়তা নিয়ে কেউই চিন্তা করে না, আর এ কারণেই দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। গাছকে যে আমরা শুধুমাত্র কেটে ফেলি তা কিন্তু না, গাছকে পড়ে যাওয়ার জন্য ক্ষেত্র তৈরি করি, গাছের গোড়া পাকা করে শক্ত করে দিই, গাছ যেন জল সিঞ্চিত হতে না পারে গাছের গোড়ায় সেই ব্যবস্থা করে ফেলি। কংক্রিট ঢালাই করতেছে, সে ওইখানে কংক্রিট ঢালাই করে ফেললো, শিকড়ের গ্রোথ হওয়ার কোনো সুযোগ থাকে না। শিকড়টাকে তো স্প্রেড, গাছ যদি বাড়তে থাকে তাহলে তার শিকড়ও বাড়তে হবে। এখানেও সিটি কর্পোরেশন, ওয়াসা ও রাজুকের মতো সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতাকেই দায়ী করছেন এই বিশেষজ্ঞরা। ঢাকা শহরে রোডস অ্যান্ড হাইওয়েজ ফ্লাইওভার বানাচ্ছে, রাজুক ফ্লাইওভার বানাচ্ছে, এলজিডি ফ্লাইওভার বানাচ্ছে, সিটি কর্পোরেশন ফ্লাইওভার বানাচ্ছে। কোনো না কোনো পোর্শন সব সময় খোঁড়াখুড়ির মধ্যে থাকবে। কোনোদিন ঢাকা শহরকে পূর্ণাঙ্গ ঢাকা শহর হিসেবে পাওয়ার সম্ভাবনা নাই, বিকজ অফ দ্য স্ক্যাটার্ড অর্গানাইজেশন এবং কোঅর্ডিনেশন না থাকা। কোনো বিভাগ এই দায়িত্বগুলো প্রতিপালনে আদৌ দায়িত্ববান মনে করেন না। এটারও কারণ হলো সমন্বিতভাবে এই অভিভাবকত্ব কারো হাতে তুলে দেওয়া হয় নাই। প্রকৃতির ওপর করা মানুষের নানা অনাচারের প্রতিশোধ যেন প্রকৃতি ফিরিয়ে দেয়। তাই এখনই সময় সচেতন হওয়ার, এমনটাই মনে করেন এই বিশিষ্টজনেরা।
সজল দাস, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে প্রতারণা করছে সংঘবদ্ধ একটি চক্র। তাদের ফাঁদে পড়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীরা জানান, আধ্যাত্মিক শক্তির ভয় দেখানো, দামি উপহারের লোভে বা বিদেশে নিয়ে যাওয়া, এমনকি ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লুটে নিচ্ছে চক্রটি। পুলিশের দাবি, যথাযথভাবে মোবাইল ফোনের সিম নিবন্ধন ও জনসাধারণ সচেতন হলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বিকৃত কণ্ঠে, মানে কণ্ঠ চেঞ্জ করে বলল যে আমি জিনের বাচ্চা। আমি বললাম, বাবা জিনের বাচ্চা তো মোবাইলে ফোন দেয় না। কয় না বচ্চ, আমি পাশের মুয়াজ্জিনের মোবাইল যন্ত্রটুকু আমার হাতে নিয়ে তোকে ফোন দিছি, তোকে আমি কয়েকটা কথা বলবো, তুই যদি আমার কথাগুলো শুনিস তাহলে জীবন তোর পরিবর্তন হয়ে যাবে। আমাকে সে পড়াইছে, আমি নামাজ পড়ছি, আমার ভালো লাগছে, আমি নামাজ পড়ছি। রাজধানীর দক্ষিণখানের এই যুবক আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পেলেও অনেকেই প্রতারিত হন কথিত জিনের বাদশার ফোনে। তুই 7,000 টাকা পাঠা, তোর জন্য ভালো হবো। আর বউ এই রসুন গামছে চাকরি করছে, পরে বেতন পাই হেরে পরে টাকাটা দিছে। ভুক্তভোগীরা জানান, নিত্য নতুন কৌশলে মোবাইল ফোন ব্যবহারকারী ও অনলাইনে বিভিন্ন সেবা প্রত্যাশীকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কোম্পানি, কাস্টমস ও মোবাইল ফোন অপারেটরদের পরিচয় ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার বোনাস কেয়ার থেকে কথা বলছি, সোহেল রানা পারবেন। ভালো আছেন আপনি? জি ভালো। জি ভাই বলেন। 2016 সালে স্যার আপনার মতো 30 লক্ষ জিপি নাম্বার নিয়ে কোম্পানির মালিক একটি লটারি ড্র করেছে এবং এই লটারিতে 10 জনকে নির্বাচিত করে ভাগ্যবান করেছে। আর 10 জনের মধ্যে আপনার নাম্বারটা সেকেন্ড উইনার হওয়ার কারণে আপনি আমাদের গ্রামীণ ফোন থেকে একটি প্রাইজ পেয়েছেন, যেটির মূল্য আছে আপনার 18,52,000 টাকা দামের একটি প্রাইভেট কার মাইক্রো গাড়ি। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি অভিযান চালিয়ে র্যাব এই অপরাধী চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করে। বেশ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। ফোন, ফেসবুক সহ অন্য সামাজিক ও যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করে সাড়া দেওয়ার পরামর্শ পুলিশের। এরা অনেকগুলো সিম ব্যবহার করে, 15-20টা, এমনকি দেখা গেছে 200 সিমও ব্যবহার করে, 300 সিমও ব্যবহার করে। সিম যদি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয় তাহলে আমরা এই সমস্ত অপরাধীদের আইনের আওতায় সহজে আনতে পারবো। অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স সহ অন্য ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকার তাগিদ সংশ্লিষ্টদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের প্রচারণা এখন তুঙ্গে। জেলার 13টি উপজেলার মধ্যে 12টি উপজেলার সবকটি ইউনিয়নের নির্বাচন শেষ হবে 4 জুন। নির্বাচনের প্রথম দফায় সদর উপজেলার 8টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 22 মার্চ। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্টরা। দিগেন সিংহে তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। প্রথম দফায় আগামী 22 মার্চ সিলেট সদর উপজেলার 8টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা সবকটি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই চেয়ারম্যান প্রার্থীরা এলাকায় উঠান বৈঠক সহ নানা তৎপরতা শুরু করেছেন। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগে এবার সতর্ক। ব্যক্তি ভালো যা আছে তাকে দিব। আমরা উন্নয়নের দ্বারা যে অব্যাহত রাখবে আমরা তাকে আমরা এটা বাঁচি আমরা নিব ইনশাআল্লাহ। দলীয় প্রতীকে নির্বাচন দলের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীরা। আর বিএনপি প্রার্থীদের দাবি নির্বাচন বান্ধব পরিবেশ। আমি আমার দলের পক্ষে কাজ করব এবং দলের উন্নয়নকে সবার কাছে পৌঁছে দিতে পারবো। 22 তারিখ যেন মানুষ তার স্বস্তিতে এবং শান্তিতে ভোটটা দিতে পারে, যেন তার পবিত্র আমানতটি তার পছন্দের মানুষের বাসকে দিতে পারে। দুই প্রধান দলের নেতারা মনে করেন এই নির্বাচনের মাধ্যমে দল যেমন সুসংগঠিত হবে, তেমনি তৃণমূলের নেতারা পাবেন স্বীকৃতি। ইউপি নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে। রাজনৈতিক সংগঠনের সাথে যারা জড়িত ছিল তাদের কিন্তু স্থানীয় পর্যায়ে কোনো ধরনের স্বীকৃতি ছিল না। স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই দলীয় প্রতীক নিয়ে, দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন। দ্বিতীয় দফায় 31 মার্চ কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার 13টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মিয়ানমার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের কোনো বেড়া নেই সীমান্ত সড়কও। বিপরীতে মিয়ানমারের সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া ও সড়ক। দেরিতে হলেও এবার বাংলাদেশেও কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি বলছে এটা হলে সীমান্ত সুরক্ষা, ইয়াবা পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ কমানো সম্ভব হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য 271 কিলোমিটার, যার মধ্যে 55 কিলোমিটার নদীপথ আর বাকি 216 কিলোমিটার স্থল সীমান্ত। এই সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে রয়েছে সড়ক ও কাঁটাতারের বেড়া। ফলে মিয়ানমারের সীমান্ত সুরক্ষিত হলেও বাংলাদেশের সীমান্ত অনেকটা অরক্ষিত। এতে বিজিবির পক্ষে কাঁটাতারের বেড়া নির্মাণ ও সড়কের দাবি ছিল। সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে আমাদের বিভিন্ন রকমের লাভ হবে। সরকারের সর্বোচ্চ মহল থেকে এটার সবুজ সংকেত পাওয়া গেছে এবং এই বিষয়ে কাজ শুরু হয়েছে। আমরা যতটুকু জানি যে এটার খুব তাড়াতাড়ি এটার ব্যাপারে টেন্ডার হয়ে এটার কাজ শুরু হয়ে যাবে। স্থানীয়দের দাবি এটা হলে বাংলাদেশ নানাভাবে লাভবান হবে। এজন্য সংশ্লিষ্টদের আন্তরিকতা দরকার বলে মনে করেন তারা। মিয়ানমার থেকে অবাধে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য ঢুকে পড়ছে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সীমান্তটি অরক্ষিত থাকার কারণে। কাঁটাতারের বেড়াটা না থাকার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশটা রোধ করাটাও আমাদের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক, অস্ত্র এবং অন্যান্য অবৈধ জিনিসপত্র বাংলাদেশে সহজে ঢুকে পড়ছে। সীমান্তে যাতে দ্রুত সড়ক নির্মাণটা হয় এবং কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশের সীমান্তটা নিরাপত্তা করা যায়। বিজিবি কর্মকর্তা জানালেন, সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণ হলে সীমান্ত সুরক্ষা, ইয়াবা পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ কমানো সম্ভব। কাঁটাতারের বেড়াটা আমাদের সক্ষমতাটাকে অনেকাংশে বৃদ্ধি করবে। যে সমস্ত জায়গায় ওপেনিং থাকবে, বিশেষ করে খাল এলাকাগুলা, ওই সমস্ত জায়গায় শুধু আমাদের একটা পোস্ট থাকলেই আমরা মোটামুটি ভাবে এটা আমরা গার্ড করতে সক্ষম হব। সেক্ষেত্রে চোরাচালান, মাদকদ্রব্য এগুলো অবাধে চলাচল এগুলো বন্ধ হয়ে যাবে। মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 47টি ভিওপি, 12টি বর্ডার সেফটি পোস্ট, 8টি চেকপোস্ট ও 4টি স্পেশাল ক্যাম্প রয়েছে। এছাড়া রয়েছে শতাধিক ডিউটি পোস্ট। সময় সংবাদ, কক্সবাজার। কাঙ্ক্ষিত লাভের মুখ না দেখায় স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। এতে প্রতি বছর কমে আসছে স্ট্রবেরি চাষের জমির পরিমাণ। আকর্ষণীয় মোড়কে বাজারজাত করা ছাড়াও স্ট্রবেরির ভালো দাম পেতে কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষকদের। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। গেল বছর 44 হেক্টর জমিতে স্ট্রবেরির চাষ করে 516 মেট্রিক টন ফলন পেয়েছে রাজশাহী অঞ্চলের কৃষকেরা। কিন্তু বাজার মূল্য কম থাকায় আশানুরূপ লাভের দেখা পাননি তারা। তাই চলতি মৌসুমে 30 হেক্টর জমিতে নেমে এসেছে স্ট্রবেরির চাষ। মাস তিনেক আগে লাগানো চারা গাছগুলোতে এখন ফল ধরতে শুরু করায় লালচে রঙে ছেয়ে গেছে স্ট্রবেরির ক্ষেত। পরিপক্ক ফলগুলোকে জমি থেকে তুলে বাজারজাত করার কাজে ব্যস্ত কৃষকেরা। কিন্তু এবারও বাজার মূল্য নিয়ে সন্তুষ্ট নন তারা। বিঘা প্রতি খরচ 1.5 লাখ টাকা হয়েছে চারার কারণে, কারণ চারার দাম বেশি ছিল। ফল মোটামুটি পর্যাপ্ত মানে আমরা পাচ্ছি আর কি, কিন্তু ধরেন দামের সংখ্যাটা একটু কম। দাম চলছে আপনার 130 থেকে 150 ঊর্ধ্বে 60-70 টাকা। এরকম দাম যদি চলতে থাকে তাহলে পরবর্তী থেকে ধরেন যে কৃষকরা না করতেও পারে চাষাবাদ। কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন এই অঞ্চলের কৃষকেরা। 2-3 দিন পর সেচ দেওয়া লাগে, খরচ বেশি, কিন্তু সেই জিনিসটা টাকা পয়সা হয় না। ফার্স্টে একটু দাম যাওয়ার পরে এখন আর দাম কম, এই পরিমাণ দাম থাকলে মানুষ স্ট্রবেরি করবে না। অবশ্য স্ট্রবেরির ভালো দাম পেতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। প্যাকেটটা যেন ট্রান্সপ্লান্ট হয়, দেখে যেন প্যাকেটের ভিতরে আছে কিন্তু বাইরে থেকে স্ট্রবেরিটা দেখা যাবে এবং সেটা সুন্দর দেখা যাবে, তখন মানুষকে এটা আকর্ষণ করে, এর দামটা ভালো পাবে। চলতি বছর প্রায় 250 মেট্রিক টন স্ট্রবেরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। প্রতি কেজি স্ট্রবেরি পাইকারি বিক্রি করে 130 থেকে 170 টাকা পাচ্ছেন কৃষকেরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল, রাষ্ট্রপক্ষের সন্তোষ প্রকাশ। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত। 2 মন্ত্রীকে আগামী 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। রাজধানীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণে দৃঢ়তা হারাচ্ছে গাছ। সামান্য ঝড়েই উপড়ে পড়ে ঘটছে জীবনহানি। সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাই দায়ী বলছেন পরিকল্পনাবিদরা। মোবাইল ফোনে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। সিম নিবন্ধন ও সচেতন হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলছে পুলিশ। এবং নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ আয়োজন, মোমবাতি প্রজ্বলন, সমতার জন্য অঙ্গীকার।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।